আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্নে আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার আপনি দয়া করে বলবেন খতিয়ানে যদি 16 আনা না থাকে, অর্থাৎ অসম্পূর্ণ পর্সা হিসাব বের করার নিয়মে একটি ভিডিও দিবেন। আসলে খতিয়ানগুলো একটা পরিপূর্ণ খতিয়ান তখনই এটা খতিয়ান হবে, একটা পর্সা তখনই এটা পরিপূর্ণ পর্সা হবে যখন এর অংশটা যোগ করলে 16 আনা মিলবে। এখন 16 আনা যদি কখনো না মিলে, তাহলে এটাকে আমরা বুঝতে হবে এটা আংশিক একটা পর্সা, আংশিক একটা খতিয়ান। অর্থাৎ এই খতিয়ানটার মূল বিষয় যেটা, সেটা হলো আরো একাধিক ফেজ আছে। অনেক সময় আমরা এক ফেজগুলা নিয়েই চিন্তা করি যে এখানে 16 আনা মিললো না কেন। কারণ যেই কোনো পরিমাণ হোক, চাই একটা জমি 2% হোক, 2000% হোক, একটা পর্সার মোট সম্পত্তি এখানে, মোট খতিয়ানের সম্পত্তি এখানে অবশ্যই 16 আনা মিলবে। এই জন্য 16 আনা অবশ্যই মিলতে হবে। যেই মুহূর্তে 16 আনা মিলবে না, এটাকে অসম্পূর্ণ পর্সা মনে করবেন, এটা পরিপূর্ণ খতিয়ান না। যদি এরকম কিছু আনকমন দেখেন, বরং এটা দেখা ছাড়া তো আসলে বড় কঠিন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠাইতে পারেন। আমরা দেখি একটা সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে এটা কি অবস্থায় হয়েছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। জানতে চেয়েছেন, আপনার লেকচার শিটটা কিভাবে সংগ্রহ করব। আসলে আমাদের যে লেকচার শিটটা আছে, এটা মৌলিকভাবে আমরা যেটা করছি সেটা হলো আমাদের ভোকেশনাল সার্ভের ছাত্রদের জন্য, স্টুডেন্টদের জন্য আমরা অনেকগুলো বই থেকে এই লেকচার শিটটা ছাত্রদের উপযোগী করে আমরা তৈরি করে রাখছি। এখন অনেকে বিভিন্নভাবে আমাদের এই লেকচার শিট দেখছে এবং বিভিন্নভাবে এটা পাওয়ার আশা রাখে। তাই আমরা সর্বশেষ যেটা করতেছি, কেউ যদি চায় আমাদের এই লেকচার শিটটা সংগ্রহ করে নিতে পারে। এই জন্য আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটায় আপনি যোগাযোগ করলে, নাম ঠিকানা পাঠাইলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে এটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। লেকচার শিটটা হলো ভূমি জরিপ প্রশিক্ষণের বেসিক টেট কোর্সের উপরে। অর্থাৎ এটাতে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগ বটোয়ারা, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ, হিন্দু আইন, অর্থাৎ একটা ল্যান্ড মেজারমেন্টের বেসিক টেট কোর্সের জন্য যেটুকু দরকার আমরা অনেকগুলো বই থেকে ছাত্রদের ভোকেশনাল সার্ভের ছাত্রদের উপযোগী করি আমরা বিষয়গুলো তৈরি করছি। এই জন্য এটা যদি পরিপূর্ণভাবে এর উপরও দক্ষতা রাখতে পারেন, আমরা মনে করি একজন লোকের ল্যান্ড সার্ভে সংক্রান্ত প্রাথমিক যে বিষয়গুলো, এগুলি ইনশাল্লাহ তার ভালোভাবে আয়ত্ত হবে। এই জন্য যদি একান্ত নিতে চান, আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ওনার জন্য পাঠানোর ব্যবস্থা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো মোহাম্মদ রাজীব সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি লালপুর নাটক থেকে বলছি, শুধু মেয়ে থাকলে কি হবে। অর্থাৎ ফারাইজের বন্টনের কথা আপনি জিজ্ঞাসা করছেন। কোনো ব্যক্তির যদি মৃত্যুকালীন সময়ে শুধুমাত্র মেয়ে থাকে, দুইটা মেয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে শুধু মেয়েওয়ালা অবস্থায় আপনি এখন যাইয়া যদি একটা খারিজ চান, যে আমি দেখা গেছে যে আমারটা নামজারি করে নেব, খারিজ করে নেব, এরা দেবে না। আপনাকে অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে যে অন্য স্তরের আসাবা লেভেলের কে আছে। এখানে অনেক সময় আপনার ভাই থাকবে, অনেক সময় ভাতিজা থাকবে, এমনকি চাচা জ্যাঠা থাকবে, এমনকি চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের সন্তান, এরকম কেউ হইতে পারে। একান্ত আপনি যদি আমাকে বলেন এই কথা যে 2-4-5 খুঁজতে 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 কোথাও এরকম অন্য কেউ পাওয়া যায় না, তাহলে এই সম্পত্তি পুনরায় রদ হয়ে মেয়েদের দিকে ফিরে আসবে। আসলে শুধুমাত্র আপনার এই কথা দিয়ে পরিপূর্ণ জবাব দেওয়া কঠিন। এই জন্য আসলে ওই মৃত ব্যক্তির কে কে আছে এই কথা আপনি বললে আমরা জবাবটা ভালোভাবে দিতে পারবো। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো নাইম ভুইয়া। জানতে চেয়েছেন, মোট জমি 5000, 5000-এর পরে আপনি কিছুই বলেন নাই, যে মোট জমি 5000 কত শতাংশ হয় একটু জানাবেন। এখন 5000-এ কত শতাংশ এটা এইভাবে বলা কঠিন। 5000 যদি আপনি বর্গ লিং বলতেন, বর্গ ফুট বলতেন, বর্গ হাত বলতেন, বর্গ মিটার বলতেন, তাহলে আমরা এটাকে কনভার্ট করে কত শতাংশ হয় এটা বলা যেত। এই জন্য আসলে 5000টা কি এটা একটু বলবেন, আমাদেরকে আবারও জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো মুহাম্মদ নূর আলম। জানতে চেয়েছেন, স্যার আমি পশ্চিমবঙ্গ থেকে নূর আলম বলছি। আমার প্রশ্ন হলো, আয়তক্ষেত্র এবং আয়তাকার এই দুইটি শব্দ একই নাকি আলাদা আলাদা হবে, এটা নিয়ে আমি কনফিউজে আছি স্যার, একটু তাড়াতাড়ি উত্তর দিবেন প্লিজ স্যার। আসলে আমরা যদি আয়তক্ষেত্র বলি এবং আয়তাকার জমি বলি, বিষয়টা আসলে একই। আয়তক্ষেত্র
যেটাকে বলা হয় আয়তাকার জমি যদি থাকে, আসলে ওই দুটোটা বিষয় সম্পূর্ণ একই। আয়তক্ষেত্র কাকে বলা হয়? যেই চতুর্ভুজের বিপরীত আইলগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ হয় সমকোণ, এরকম একটা চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। এটাকে কেউ আয়তাকার জমিও বলবো, কেউ আয়তক্ষেত্র বলবো। ক্ষেত্র, হ্যাঁ, বোঝানোর সময় এরকম দেখা গেছে যে আয়তক্ষেত্র বললো, আবার জমির অবস্থা বোঝানোর জন্য আয়তাকার বললো। আসলে বিষয়টা দুইটাই একই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।